নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি ডাক্তারবাবুদের সাথে আপনাদের একটা সুন্দর কন্ট্যাক্ট হয়, একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়, আপনাদের সমস্যাগুলো আপনারা জানাতে পারেন শরীর স্বাস্থ্য সম্পর্কিত, এবং যদি কোনোভাবে আপনারা মানসিকভাবেও যদি বিধ্বস্ত হয়ে থাকেন, মানসিকভাবেও যদি কোনো সমস্যা থাকে, সব কিছুই কিন্তু আপনারা আলোচনার মাধ্যমে একটা সঠিক পরামর্শ পেতেই পারেন। অবশ্যই সেইভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টর, গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের পথ চলা, এবং ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। অবশ্যই আমাদের প্রত্যেক দিনে বিভিন্ন টপিক থাকে, খুব গুরুত্বপূর্ণ টপিক থাকে, যেগুলো আমাদের রোগ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টপিক, যেগুলো ভীষণভাবে ক্রনিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ছোট থেকে বড় রোগ, এবং আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, বিভিন্ন সমস্যাগুলোকে ভীষণভাবে আপনারা কিন্তু কথা বলতে পারেন, এবং অবশ্যই ডাক্তারবাবুরা আপনাদেরকে সেইভাবে একটা পার্মানেন্ট সলিউশন দেন, এবং সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে, সঠিক প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে ভীষণভাবে একটা মানুষ উপকার পাচ্ছেন। আজও যখন আমাদের সেইভাবে আলোচনা চলবে, আমাদের আজকের টপিকটি রেখেছি ব্যথা নিয়ে, অর্থাৎ শরীরে ব্যথা বা যন্ত্রণা যে কতটা যন্ত্রণাদায়ক বা কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক যার হয় সে বোঝেন। তাই সেই ব্যথা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, সেই ব্যথা কিভাবে উপশম করবেন, এবং একটি রোগমুক্ত জীবন কিভাবে ফিরে পাবেন, অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আজকে যখন আমাদের এই টপিকটি রেখেছি, আমরা আলোচনার মাধ্যমে আপনাদের অনেকটাই পৌঁছে দেব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টর এস ভাদুরী। আমি সরাসরি তার কাছে চলে যাব। আজকের আমাদের এই বিশেষ আলোচনা আপনাদের কাছে আমরা আলোচনার মাধ্যমে প্রপার অ্যাডভাইস যেমন তিনি দেবেন, তেমনভাবে কীভাবে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাওয়া যায় সেটাই তিনি বলবেন। অবশ্যই আমি সরাসরি চলে যাচ্ছি। ডাক্তারবাবু, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। ডাক্তারবাবু, প্রথমেই বললাম যে আজকে যে আমাদের টপিকটা রেখেছি এটা নিয়ে আমাদের বহুবার আলোচনা হয়েছে, কিন্তু এই আলোচনার শেষ নেই, যেটা হলো ব্যথা বেদনা, আমাদের কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক, কতটা পেইনফুল, সেটা মনে হয় যার হয় সে বোঝে। হ্যাঁ, এই ব্যথা কী যে ব্যথা, সে আর বলার নেই। তা আমরা আজকে সেটা নিয়ে কিন্তু আলোচনা রাখছি। এই যে আমাদের এই শীতের প্রকোপ তো আছেই, একটা শীতের আমেজ বা শীত মানে ভরা শীত যাকে বলে, এই শীতের সময়টা আমাদের ব্যথাগুলো ভীষণভাবে বৃদ্ধি পায়, এবং আমাদের দেখা যায় যে জয়েন্ট পেন, অর্থাৎ গিটে গিটে ব্যথা হতে পারে, আমাদের পায়ের ব্যথা, হাতের ব্যথা, কোমরের ব্যথা এবং ঘাড়ের ব্যথা, বিভিন্ন ব্যথা ভীষণভাবে আমাদের লাইফকে হ্যাম্পার করে, ডিস্টার্বেন্স তৈরি করে, আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমরা মনোনিবেশ করতে পারি না, মনটাকে কনসেন্ট্রেট করতে পারি না। আজ আমরা সেই বিষয়ে জানবো, আয়ুর্বেদ চিকিৎসা কী বলছে। দেখুন, এই ব্যথার সমস্যা কিন্তু আজকাল দিন দিন বাড়ছে, আমরা জানি। আগেও এই নিয়ে কথা হয়েছে, এখনও আবার যারা দেখেননি আগে প্রোগ্রাম তাদের জন্য প্রোগ্রামে আমরা আবার বলছি যে দেখুন, দিন দিন ব্যথার সমস্যা কিন্তু বাড়ছে, এবং আগে অনেক বছর আগে যে প্রবলেমটা শুধু বয়স্কদের হতো, যাদের বয়স বেড়ে গেছে, চলাফেরা করতে অসুবিধা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আমরা শুনতে পেতাম। আজকালকার দিনে কিন্তু দাঁড়িয়ে দেখা যাচ্ছে একটা ইয়াং অ্যাডাল্ট, যার বয়স ধরুন 30 বছর 35 বছর, তার ক্ষেত্রেও কিন্তু এই ব্যথার সমস্যা চলে আসছে, এবং যারা ধরুন মাঝবয়সী হয়ে গেছে বা বৃদ্ধা বয়স, তাদের ক্ষেত্রে তো আছেই। ঠিক আছে, এখন দেখা যায় যে 10 জনের মধ্যে মোটামুটি 7 থেকে 8 জনের কিন্তু এই প্রবলেমটা রয়েছে, আর 90% কিন্তু তাদের মধ্যে দেখা যায় যে মহিলা রয়েছে। কেন এই মহিলা রয়েছে এবং ব্যথাটা কেন এই যে আজকাল দিন দিন বাড়ছে, এটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। সে প্রথম কথা হচ্ছে, যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন আমাদের কিন্তু হাড়ের মানে ক্ষমতা কমতে থাকে, বা বোনের ডেন্সিটিটা কমতে থাকে। বোন ডেন্সিটি যখনই কমে তখন আমাদের বোন কিন্তু দুর্বল হতে থাকে। মেয়েদের ক্ষেত্রে কেন এটা বেশি হয়, কারণ মহিলাদের ক্ষেত্রে যেহেতু
মানে একটা কি বলবো মেনোপজের টাইম হয়, যখন মেনস্ট্রুয়াল পিরিয়ডটা বন্ধ হয়ে যায় বা মহিলাদের যে মায়েদের যে স্রাবের ব্যাপারটা সেটা যখন বন্ধ হয়ে যায়, সেই সময় কিন্তু হরমোনাল কিছু চেঞ্জেস আসে। এটা যখন হয় তো আর কিছু আগের বছর থেকে কিন্তু এটা শুরু হয়ে যায় যে হরমোনাল চেঞ্জ আসে। তখন দেখা যাবে অনেক সময় দেখা যাচ্ছে মুখের মধ্যে হট করে গরম লাগছে, আবার হট করে মনে হচ্ছে ঠান্ডা লাগছে। এটা মুডটা সুইং হয়, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। আবার দেখা যায় তাদের মধ্যেই কিন্তু এই যে সমস্যাটা, এই হাড়ের যে ব্যথার সমস্যাটা, এটাও বেড়ে যাচ্ছে। তো এটা এই বয়সে খুব কমন দেখা যায়। তো এইটার কারণটা যেটা বললাম সেটা হচ্ছে হাড়ের যে দুর্বলতার কারণ। হাড় যখন দুর্বল হয়ে যাচ্ছে, কেন দুর্বল হচ্ছে? হরমোনাল তো কিছু চেঞ্জেস আসছে এবং শরীরের মধ্যে দেখা যায় কিছু ঘাটতি হওয়া শুরু হয়েছে। দেখা যাবে যে ভিটামিন ডির অভাব দেখা যাচ্ছে, ক্যালসিয়ামের অভাব দেখা যাচ্ছে। এগুলো আমরা খাদ্য খাবারগুলো সেই সময় আমরা মানে যে নিচ্ছি তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকছে না, এবং তার জন্য এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এবার শুরুতে কি হয় যে আমরা ওটাকে মানে ওভারলুক করে যাই, ওদিকে চোখ দিই না। কি করি যে ব্যথা হয়েছে, ব্যথার ওষুধ খেলাম, ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটা বুঝলাম না, কিন্তু আমি সব কাজই করে গেলাম, সিঁড়ি দিয়েও উঠছি, অনেক পরিশ্রম করছি এবং দেখা যাচ্ছে ভারী তুলছি, ভারী কাজ করছি, সামনের দিকে ঝুঁকে কাজ করছি, এরকম বিভিন্ন সমস্যা আমরা মানে কাজকর্ম আমরা করতেই থাকি। এই যে ব্যথাটা কমে গেল না ব্যথার ওষুধ খেয়ে, এতে কিন্তু আমার ক্ষতিটা আরও বেড়ে গেল। দুভাবে আমাদের ক্ষতি হচ্ছে। কীভাবে? একভাবে হচ্ছে যে যেহেতু ব্যথাটা আমি ফিল করছি না, তাই আমি কোনো মানে নিয়ম করে চলছি না বা একটু সাবধানে চলাফেরা করছি না, আমি বেপরোয়াভাবে চলছি, কারণ আমার ব্যথা নেই। তো এই যে বেপরোয়াভাবে চলা, তাতে কি হয়, আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো কিন্তু আরও বেড়ে যায়। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, এই ব্যথার ওষুধে আরেকটা কি প্রবলেম হচ্ছে, মানে অতিরিক্ত মাত্রায় যদি আপনি ব্যথার ওষুধ খান দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এরকম দেখা গেছে তাদের কিন্তু লিভারে এফেক্ট করে, কিডনিতে এফেক্ট করে এই ব্যথার ওষুধ। এবং দেখা যায় যে হাইপার অ্যাসিডিটি হয়, মানে অ্যাসিড শরীরের মধ্যে আরও বাড়িয়ে দিচ্ছে আমাদের, মানে দেখা যাবে গলা বুক জ্বলবে, এই ব্যাপারগুলোও কিন্তু বাড়িয়ে দেয়। তাহলে দুভাবেই কিন্তু আমাদের ক্ষতি করছে। তাহলে আমাদের সেইটা না করে আমাদের কি করতে হবে, আমার এমন এক পদ্ধতির মাধ্যমে এই চিকিৎসাগুলো করতে হবে যেটার কি হবে, কোনো সাইড এফেক্টও থাকবে না এবং আমার ব্যথাও কমে যাবে, এবং যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেগুলোকে কন্ট্রোল করা যাবে যাতে চট করে না বেড়ে যেতে পারে, এবং যতটা সম্ভব তাদেরকে সারিয়ে তুলতে হবে, মানে এই যে ক্ষয়ক্ষতিগুলো ওগুলোকে আবার রিপেয়ার করতে হবে। এইভাবে করে কিন্তু ট্রিটমেন্ট কিসে আছে? আয়ুর্বেদা আছে। আর যখনই আমরা আয়ুর্বেদার নাম বলি, কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নাম কিন্তু আপনাদের ভাবতেই হবে, কারণ আমাদের এখানে হাজার হাজার লোক কিন্তু মানুষ এসে কিন্তু এই সমস্যাগুলোর থেকে মুক্তি পেয়ে গেছে। একদম। আমরা আলোচনা অবশ্যই ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে মানে পেট ব্যথা করছে প্রচন্ড পরিমাণ, এবং মানে বাথরুম হওয়ার পর ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝলাম না, আরেকবার বলুন। মানে পেট ব্যথা করছে, বাসন ধোয়ার পর মানে খাবার পর পেট ব্যথা করছে? হ্যাঁ না, খাবার মানে এরকম পেট ব্যথা করছে, কিন্তু বাথরুম হওয়ার পর ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 37 বছর। 37 বছর। পেচ্ছাপটা কি কোনো সময় এরকম হয় যে ঠিক মতো পাস হয় না, এরকম হয় ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। হুম, ঠিক আছে, আপনি আমার শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা হচ্ছে অনেক সময় যদি প্রস্টেট গ্ল্যান্ডটা ফুলে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, এবং দেখা যায় যে ব্যথাও সৃষ্টি হয়। এবার আপনার যে পেচ্ছাপের থলিটায় আপনার যে ব্যথাটা মনে হচ্ছে সেটা প্রস্টেট গ্ল্যান্ডের জায়গাতেও ব্যথা হতে পারে, কিন্তু এই বয়সে এটা হওয়ার সাধারণত খুব একটা চান্সেস থাকে না। কিছু কিছু মানুষের হয় না তা না, কিন্তু হয় অনেকেরই। তো 35-40 বছরেও দেখা যায় যে কারো কারো হয়েছে। এগুলো অনেক সময় দেখা যায় যে এই প্রবলেমটা মানে এই সময়তেও চলে এসছে। আপনি একটা কাজ করতে হবে, যদি দেখছেন এই জিনিসটা বারে বারে হচ্ছে তাহলে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি মনে করেন না আমি কোনো কাটাছেঁড়ার দিকে যাব না, যে কেটে যদি প্রস্টেটের সমস্যা হয়ে থাকে, তাহলে কাটাছেঁড়ার দিকে যাব না, কারণ এইটা কাটাছেঁড়াতে কিন্তু
সব সময় দেখা যায় যে সফলতা পাওয়া যায় না। তার জন্যই বলবো যে আপনি আয়ুর্বেদ চিকিৎসা করান। আয়ুর্বেদ চিকিৎসা করালে কি হবে, আপনার যদি ওটা প্রস্টেটের কিছু সমস্যা হয়ে থাকে যে একটু এনলার্জ হচ্ছে, বড় হচ্ছে, তাহলে ওটা আবার ঠিক হয়ে যাবে। এটা গেল। যদি প্রস্টেটের থেকে এই ব্যথাটা হয়ে থাকে তাহলে ব্যথাটা অটোমেটিক কমে গেল। কি হয়েছে না হয়েছে তার জন্য আমাদের ডাক্তারবাবুরা হয়তো আপনাকে সাজেস্ট করবে একটা ইউএসজি করি। যদি আপনি আগে কোনো সময় ডাক্তার দেখিয়ে থাকেন, ইউএসজি আছে, সেটা নিয়ে আসবেন। যদি না থাকে নর্মাল আসবেন। যদি ডাক্তারবাবুরা মনে করেন যে আপনাকে একটা ইউএসজি করাতে হবে, তাহলে আপনাকে যখন বলবে তখন ইউএসজিটা করবেন। না হলে শুধু আমাদের কাছে এসে ট্রিটমেন্ট করলে ইউএসজি দরকারও না পড়ে, ডাক্তারবাবুরা যদি ক্লিনিক্যালি বুঝে যান দেখে আপনাকে যে এই সমস্যাটা আপনার কিসে থেকে হয়েছে, তাহলে ডাইরেক্ট ট্রিটমেন্ট শুরু করে দেবে। ট্রিটমেন্ট করলে আপনি কিন্তু যে কারণেই হোক আপনার ব্যথাটা, সেটার থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এতটুকু বলা হচ্ছে। একটা কথা মাথায় রাখুন, আমরা যেটা ব্যথা নিয়েই আলোচনা করছিলাম, ব্যথা কিন্তু ট্রিটমেন্ট আমরা করি না। কি বললাম, আমরা ব্যথার সারানোর ট্রিটমেন্ট করি না। যে কারণে ব্যথাটা হয়েছে তার ট্রিটমেন্ট করা হয়। এই যে হাঁটুতে, ধরুন হাঁটুতে বা কোমরে বা ঘাড়ে যে ব্যথাগুলো হয়, তার কারণটা তো আগে খুঁজে বার করতে হবে। না হলে তো সেই ব্যথার ওষুধ খাবেন, যতক্ষণ আপনার ব্যথার ওষুধের ক্ষমতা থাকবে ততক্ষণ ঠিক থাকবেন, আবার ক্ষতি হয়ে যাবে, আবার আগের জায়গায় ব্যথা চলে যাবে, আবার হবে। এবার দিনের পর দিন করতে করতে আপনার মানে যেই ক্ষয়টা হচ্ছে সেটাও শেষ হয়ে যাবে, আরও বেড়ে যাবে। এবং তার সাথে সাথে কি হবে, দেখা যাবে যে আপনার কিডনি বা লিভার ড্যামেজ হয়েছে। আয়ুর্বেদ চিকিৎসা করালে কিন্তু সেটা করতে হবে না। কি করতে হবে, যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলোকে রিপেয়ার করা হবে। যেমনি দেখি না আমরা যে কোনো একটা কিছু ভেঙে গেলে তাকে রিপেয়ার করা হয়। একটা কোথাও রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা কি হয়, রিপেয়ার করা হয়। একটা বিল্ডিংয়ে আপনার ঘরের কোথাও ভেঙে মানে ক্ষয় হয়ে গেছে, মানে কিছু চলটা উঠে গেছে বা একটু কোথাও ভেঙে গেছে কিছু লেগে, ওখানে আপনি আবার রিপেয়ার করছেন, আপনি পুরো বিল্ডিংটা কিন্তু ভেঙে দিচ্ছেন না। কারণ ওই রিপেয়ারটা করলে আপনার জিনিসটা ঠিক হয়ে যাবে। এবার যত ছোট রিপেয়ার করা যাবে, মানে যত ছোট জিনিসকে রিপেয়ার করবেন তত ভালো রিপেয়ার হবে। এবার ওটাকে যত পুরনো করবেন, আস্তে আস্তে কি দেখবে বাড়িতে ড্যাম্প ধরে যাচ্ছে, জল বেরোচ্ছে, জল শুষে নিচ্ছে ওয়াল, তাহলে আরও খারাপ হয়ে গেল। মানুষের ক্ষেত্রেও তাই। আপনার যে ব্যথা হচ্ছে, ব্যথা যখনই দেখছেন 2-4 দিনের মধ্যে কমছে না বা বারে বারে ফিরে চলে আসছে, অটোমেটিক সাথে সাথে কি করবেন, একটা হেল্পলাইন নাম্বারে আমাদের এখানে কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। চলে আসলেই দেখতে পারবেন যে আপনাকে যে ট্রিটমেন্টটা করা হবে সেই ট্রিটমেন্টের দ্বারা কিন্তু আপনি আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। সেখানে কিন্তু আপনার সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হচ্ছে না। সেখানে আপনার কোনো এমন ওষুধ খেতে হবে না যার সাইড এফেক্ট হিসাবে আপনার অন্য কোনো রোগ আসতে পারে বা অন্য কোনো অর্গানের ক্ষতি হতে পারে, ওইসব কোনো ব্যাপারই নেই। আপনি যে ট্রিটমেন্টের জন্য আসছেন, ট্রিটমেন্ট করবেন, চলে যাবেন, সুস্থ হয়ে গেলে আর ওষুধ খেতে হবে না। একদম সেটাই হলো আমাদের মেন হলো এই যে আয়ুর্বেদ চিকিৎসার কিন্তু অনেক আপনি বেনিফিটেড হবেন। তার কারণ আপনি পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেটার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়। আপনি অন্য চিকিৎসা ক্ষেত্রে যেই সমস্যাগুলো তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু এটার একেবারে কোনো সমস্যা নেই। আপনি পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সাইড এফেক্ট নেই, যেটা আমরা অনেক সময় আমরা এই যে ডাক্তারবাবু বললেন যে বাইরে থেকে আমরা ওষুধপত্র কিনে অনেক সময় কিছুক্ষণের জন্য আমরা পেন কিলারের মাধ্যমে নিজেকে সাময়িক একটা সুখ পাই বা সাময়িক একটু রিলিফ পাই, সেই জায়গাটা কিন্তু একেবারেই নয়। যে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যার কোনো সাইড এফেক্ট নেই, যে কোনো রাসায়নিক কেমিক্যালস দ্বারা তৈরি হয় না ওষুধপত্র, একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ, যেটা হলো একেবারে প্রাকৃতিক উপায়ে, যেটা হলো একেবারে ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু সেই ট্রিটমেন্টটা পাচ্ছেন। এবং তার সঙ্গে তো আপনারা জানেন কাটা ছেঁড়ার ব্যাপার নেই, বিনা অপারেশনে আপনার কিন্তু সুস্থ সবল একটা জীবন ফিরে পাচ্ছেন। অবশ্য আমি একটু জানিয়ে দিচ্ছি যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ ডক্টরকে কোথায় কোথায় পাচ্ছেন। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে, বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে চুল ওঠার খুব সমস্যা হচ্ছে। চুল ওঠা কতদিন ধরে চুল উঠছে? এটা 6 মাস। 6 মাস ধরে। আপনার বয়স কত এখন? বয়স 32। 32? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার স্মোক করা, সিগারেট খাওয়ার কি হ্যাবিট আছে বেশি? না না না। সিগারেট, পেটের গন্ডগোল আছে কিছু? পেটের বলতে একটু রিচ খেলে অ্যাসিডিটি হয়।
একটু মানে বাইরের খাবার খেলে প্রবলেম হয়, তাই তো? প্রবলেম। হ্যাঁ, মানে হজম টজম হচ্ছে কি, বা পায়খানা রেগুলার হচ্ছে? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, মোটামুটি। রাতে ঘুম কেমন হয় আপনার? ঘুমটা একটু প্রবলেম হয়, কারণ আমাকে রাত জেগে কাজ করতে হয় তো। হুম। আর এমনি থাইরয়েড বা সুগারের কোনো সমস্যা আছে? ছোটবেলায় সুগার ছিল মোটামুটি। ছোটবেলায় সুগার ছিল? হ্যাঁ, ছোটবেলায় সুগার ছিল। কত বছর বয়স থেকে ছিল? আহ, আমার ছিল যখন আমার বয়স 7 বছর, তখন সুগার ধরা পড়েছিল। আচ্ছা, এখন আপনি রেগুলার চেক আপ করান? না, চেক আপ করি না, সমস্যা হয়নি। না, ওটা করাবেন। কারণ হচ্ছে আপনার ছোটবেলায় ছিল, যদি টাইপ 1 ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু সাবধানে থাকতে হয় প্রথম কথা। এবং সুগার একবার এলে কিন্তু মাঝে মাঝে চেক আপ করতে হয়, ঠিক আছে? কারণ এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। আপনি জানতেও পারবেন না ভেতরে ভেতরে কোথায় ক্ষতি করে দিয়েছে। যদি আপনার সুগার থাকে, ঘাবড়াবেন না, কারণ আমাদের কাছে তার ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্ট করলে আপনার পার্মানেন্টলি সুগারটা ঠিক হয়ে যাবে। কারণ যে কারণে সুগারটা হয়েছে সেটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? শুধু ওষুধ খেয়ে সুগারটাকে কন্ট্রোলে রাখলে হয় না। এটা হচ্ছে প্রথম কথা। এবার আপনি শুনতে থাকুন, আমি বলছি। চুলের শুনুন ক্ষেত্রে আপনি। অনেকগুলো কারণ থাকে। আপনার বয়স মোটামুটি 35-36 মতো বললেন, ঠিক আছে? আর তো কিছু হরমোনাল ব্যাপার থাকে যার জন্য এই বয়সে কিন্তু চুল পড়া শুরু হয়ে যায়। এবার তাহলে কি করতে হবে? যদি হরমোনের প্রবলেম থেকে হয় তাহলে হরমোনটাকে ব্যালেন্স করতে হবে, হরমোনটাকে ঠিক রাখতে হবে। তাহলে হরমোনটাকে ঠিক রাখতে গেলে কি হবে? তার চিকিৎসা করাতে হবে। সেই চিকিৎসা কিন্তু আমাদের এনবিপি আয়ুর্বেদাতে আছে। আমাদের এখানে যেই চিকিৎসাটা হবে সেখানটা কিন্তু আয়ুর্বেদা মতে হবে, সেখানে কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতে হবে, ঠিক আছে? সেখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল দ্বারা কিন্তু ট্রিটমেন্টটা হবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আমাদের এখানে ট্রিটমেন্ট যদি করাতে আসেন চুলের, তাহলে আমাদের এখানের যে ডাক্তারবাবুরা, আমরা এখানে দেখবো যে কি কারণে চুলটা পড়ছে। একটা হচ্ছে হরমোনাল প্রবলেম হতে পারে। আবার একটা যেটা হতে পারে, দেখা গেছে আপনার ফেরেটিন মানে আয়রনের কিছু ডেফিসিয়েন্সি আছে, মানে শরীরে কম আছে। যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে সেখান থেকে চুল পড়ে। এটা আরেকটা গেল। দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে খুশকি থাকে। যদি খুশকি থাকে, সেই খুশকিটা যদি না সারানো হয়, কিছুদিন পর থেকে খুশকিটা আস্তে আস্তে বাড়তেও থাকবে, চুলটার গোড়াটাকে নষ্ট করে দেবে, সেখান থেকেও চুল পড়া শুরু হয়ে যাবে। তারপরে আবার অনেকের দেখা যাচ্ছে যে খাদ্য খাবারগুলো খাচ্ছে তার মধ্যে পুষ্টির ঘাটতি আছে। পুষ্টির ঘাটতি বলতে, আপনি ধরুন দোকান থেকে কিনে খাবার খাচ্ছেন, খুব ভালো ভালো দামি দামি খাবার, কিন্তু তার পুষ্টিগত মান কিন্তু সবচেয়ে খারাপ হয়, সবচেয়ে কম হয়। এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তারপরে ধরুন আমরা অনেক দামি দামি খাবার কিনে খাই, সেখানে কিন্তু গুণটা নেই, খাদ্যের যে গুণাগুণটা দরকার সেটা নেই। হয়তো পেট ভরবে, হয়তো আপনার টেস্ট লাগবে, জিভের স্বাদ লাগবে, কিন্তু পুষ্টি যেটা, নিউট্রিশন যেটা, সেটা কিন্তু অভাব হয়ে যাবে। অথবা বাড়িতে আমরা অনেক সময় সব খাবার খেতে চাই না। অনেকের হ্যাবিট আছে শুধু মাছ, মাংস, ডিম এগুলোর মধ্যেই থাকতে চায়। বা অনেকে আছে শুধু ডাল, আলু সেদ্ধ বা ডাল ভাজা খেয়ে থাকতে চায়। অনেকে আছে শুধু বাটার, আলু সেদ্ধ এগুলো দিয়ে খেতে চায়। এই এক একজনের এক একটা এরকম সমস্যা থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে যে চুল শুধু না, সারা শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে, শরীরের ইমিউনিটি কমে যেতে পারে, কারণ আমাদের সব রকম খাদ্য খাওয়া খেতে হবে। মাছ, মাংস, ডিম যেমন প্রয়োজন আছে, তার সাথে সাথে আমাদের কিন্তু ফল, সবজি এগুলোরও কিন্তু খুব গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে, ঠিক আছে? এইগুলো যদি না খান, তাহলে যে আপনি মাছ, মাংস, ডিম খাচ্ছেন তার কিন্তু সঠিক উপকারটা আপনি পাবেন না, এবং শরীরের মধ্যে কিন্তু টক্সিন জমা হতে থাকবে। আয়ুর্বেদ বলে যেখানে টক্সিনের সৃষ্টি হয় শরীরে, সেখানে কিন্তু দেখা যায় যে রোগেরও সৃষ্টি হয়েছে। তাই এগুলো সব ঠিক করার জন্য একটাই সলিউশন আছে, আপনি এনবিপিতে আসুন, আপনার প্রবলেমটা সলভ করে চলে যান, দেখবেন আপনার আর এই যে এক্সেস চুল পড়ে যাচ্ছে। দেখুন, চুল সবার পড়ে, ছোট বাচ্চারও পড়বে, বয়স্করও পড়বে। চুলের কিন্তু প্রত্যেকটা চুলের একটা করে আয়ু থাকে। ধরুন সেই আয়ুটা যখন শেষ হয়ে যায়, চুলটা পড়ে যায়, আরেকটা আবার নতুন চুল আসে, ঠিক আছে? এইভাবে সারা জীবনে মোটামুটি 16 থেকে 18 বার একটা চুল জন্মাতে পারে সারা জীবনে। যখন চুলের সমস্যা দেখা দেয়, তার মানে এই 16 থেকে 18 বারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়,
সময়টা, তার জন্য টাক পড়ে যেতে পারে, অথবা চুলের গোড়াটাই নষ্ট হয়ে যায়, যেখান থেকে কি আর নতুন চুল আসতে পারে না, অটোমেটিক সেখান থেকে টাক পড়ে যায়। এই দুভাবেই কিন্তু ক্ষতিটা হতে পারে। তার জন্য ফেলে রাখবেন না, চুলের সমস্যা দিন দিন বাড়বে আপনার। যদি দেখেছেন এই কয়েকদিন 6 মাসের মধ্যে আপনার ঠিক হয়নি, এখন কিন্তু সময় চলে এসছে আপনি ডাক্তার দেখাতে। যদি না দেখান তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে যে আমার সব চুল সময়ের আগেই পড়ে গেল। আর এখানে কিন্তু আপনার পাশে রয়েছি আমরা এনবিপি। এনবিপিতে এসে যদি ট্রিটমেন্ট করেন উইদাউট এনি সাইড এফেক্ট, এর কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আরেকটা কথা বলে দিই, এনবিপির নিজস্ব প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টগুলো কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট, এবং সেগুলো ইউজ করলে আপনার চুলের যত্নটা নেওয়া হবে সঠিক। এটা কোনো কেমিক্যাল নেই, সঠিক যত্ন নিলে দেখবেন চুল পড়াটা আর বাড়ছে না। কীভাবে পাবেন, হেল্পলাইন নাম্বারে কল করে প্রোডাক্ট সম্বন্ধে বলুন, আপনার কিন্তু বাড়ি অব্দি প্রোডাক্ট পৌঁছে যাবে। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? ভীষণ সাউন্ড হচ্ছে, আপনি আলাদা করে একটু কথা বলুন, ঠিক আছে? মোবাইলে কথা বলুন, ভীষণ আওয়াজ হচ্ছে। কোথা থেকে বলছেন, কি সমস্যাটা বলুন? হ্যালো, শোনা যাচ্ছে না, একদম ক্লিয়ার আসছে না। আপনি আরেকবার ট্রাই করুন, পেয়ে যাবেন, কারণ আপনার কথা কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না, একটা আওয়াজ হচ্ছিল খালি। ঠিক আছে, আরেকবার ট্রাই করুন। আমি অবশ্যই একটু জানিয়ে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। শ্যামপুরে পেয়ে যাচ্ছেন, আজকেই কিন্তু শ্যামপুরে 25 তারিখ ডক্টর বি শর্মা থাকছে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন সেদিন, আজকেই থাকছেন। এছাড়া আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে 25 তারিখ আজকেই পাচ্ছেন, ডক্টর এস ঘোষাল কে পাচ্ছেন শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং 25 তারিখ বহরমপুরেও কিন্তু ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন আজকেই। অবশ্যই এবার আমরা 26 তারিখে চলে যাব। 26 তারিখে কিন্তু ক্যানিংয়ে আপনারা জানেন ওপেনিং হচ্ছে, ক্যানিংয়ে, যেখানে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন ক্যানিংয়ে আজকে আগামীকাল 26 তারিখ, এবং 26 তারিখ জামশেদপুরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদহে বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গাসাগরে গঙ্গানগরপুরে পেয়ে যাচ্ছেন গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বাঁকুড়াতেও কিন্তু বন্ধুরা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরী আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর, এবং আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলচরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে কিন্তু 22/2/25 পেয়ে যাচ্ছেন দিল্লিতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। সেখানে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? সৌরভ মল্লিক বলছি। বলুন সৌরভবাবু, সমস্যাটা বলুন। সমস্যাটা হচ্ছে আমাকে সকালে ঘুম থেকে ওঠার পর পায়ের হাঁটুগুলো ভীষণ ভাবে ব্যথা হয়ে থাকে, এর থেকে প্রতিকার পাওয়ার উপায় জানি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 38। 38। আপনার কি ধরনের কাজকর্ম করতে হয়? ল্যাপটপ নিয়ে অফিসে বসে কাজ। আচ্ছা, আপনার চেহারা কি ভারী চেহারা না পাতলা চেহারা? না, পাতলা চেহারা। পাতলা চেহারা। আচ্ছা, আপনার যেটা হচ্ছে, ঘুম থেকে উঠলে যে ব্যথাটা হচ্ছে, কোনো রকম কি আওয়াজ করে যখন হাঁটা চলা শুরু করেন? কটকট করে আওয়াজ, বা ধরুন আওয়াজ করে না। হ্যাঁ, ব্যথা হয়ে থাকে, ভীষণ ভাবে টাঁটিয়ে থাকে আর কি, চলাফেরার সমস্যা হয় কিন্তু কোনো আওয়াজ হয় না। আচ্ছা, আপনার তার মানে কি শুধু ব্যথাটাই রয়েছে, তাই তো? ব্যথাটাই রয়েছে। হ্যাঁ, আচ্ছা। আপনি এমনি কি নর্মাল কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হাঁটা চলার মানে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করেন? না, এগুলো করা হয় না। আচ্ছা, আর খাদ্য খাবারের ধরনগুলো আপনি আমায় বলুন। খুব সাধারণ নরমালি খাবার খাই, রিচ খাবার খাই না। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? 1 মাস যাবো। 1 মাসই হয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি আপনাকে কথা দেখুন। এই যে চেয়ার বাউন্ড কাজ, এই যে চেয়ারে বসে ল্যাপটপে কাজ, এটাতে ব্যথার সমস্যা কিন্তু খুব হয় বেশিরভাগ লোকেরই। যেটা আমি বলছিলাম আগে, যে মানে ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে, 30, 32, 35 এরকম লোকেদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে।
তার কারণ হচ্ছে এই যে আপনার যে ব্যাপারটা, সেটা হচ্ছে চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। এটা একটা সমস্যা। কি হয়, যখন আমরা কোনো জায়গার মুভমেন্ট না করি, সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা শক্ত হতে থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, সেই জায়গায় যখনই শক্ত হবে সেখানে ব্লাড সার্কুলেশনটা কিন্তু অতটা সুন্দর হবে না যেখানে মুভমেন্টের মধ্যে থাকবে। যেটা আমাদের একটা ব্যায়াম করলে হয়, বা ধরুন ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে হয়, যারা ধরুন অতিরিক্ত বাইরে কাজ করছেন তাদের হচ্ছে কি, যে আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক হয়। কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা জয়েন্টের কিন্তু একটা বলবো মুভমেন্ট হয়ে যাচ্ছে। যারা এক্সারসাইজ করে তাদের তো হয়, সেটা সাঁতার কাটা হোক, কোনো স্পোর্টসে থাকা হোক, বা জিমে হোক, বা বাড়িতে বসে যোগ ব্যায়াম, বা ধরুন আপনি কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন, হচ্ছে। আপনার ক্ষেত্রেও কি হচ্ছে, একভাবে যখনই বসে থাকছেন পাটা এইভাবে ঝুলিয়ে, আলটিমেটলি এখানে একটা স্টিফনেস আসছে। তার সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে, কারণ এটা তো 10 জনের হচ্ছে না, আপনারই কেন হচ্ছে, কারণ হচ্ছে এখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে। দুটো হাড়ের যে জয়েন্টটা, এই দুটো হাড়ের জয়েন্টের মধ্যে এই জয়েন্টের এই জায়গাটায় একটা ফ্লুইড থাকে, যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটার কাজ কি, এটা হচ্ছে লুব্রিকেন্ট হিসাবে কাজ করে, একটা স্লিপারি পরিবেশ তৈরি করে ওই জায়গাটা, যাতে হাড়ে হাড়ে মানে ঘষা না খেতে পারে। কী হবে, যে ওখানে স্লিপ কেটে যাবে। স্লিপারি পজিশন হলে কী হবে, তেল তেলে ভাব থাকলে কী হবে, স্লিপ কাটবে, স্মুথ থাকবে জায়গাটা, ঘষা খাবে না, ঠিক আছে, কোনো রেস্ট্রিকশান পাবে না, কোনো বাধা পাচ্ছে না, স্মুথ থাকছে। তার জন্য ওখানে কিন্তু পিচ্ছিল থাকবে জায়গাটা, এবং ওখানে ঘষা খাবে না। এইটা হচ্ছে ব্যাপার। এবং দুটো হাড়ের মধ্যে একটা স্পেস মেনটেন করতে পারে ওটা যখন থাকে। এটা গেল। আপনার ক্ষেত্রে প্রবাবলি এইটা কিন্তু আস্তে আস্তে ড্রাই হওয়া শুরু হচ্ছে। সেটা শুধু মুভমেন্ট করছেন না, এটা একটা কারণ, অথবা তার সাথে সাথে আপনার যে লাইফস্টাইল, এই জন্য এই রোগগুলোকে কিন্তু এখন লাইফস্টাইল ডিজিজ হিসাবে ধরা হচ্ছে। কেমন, যেটা হচ্ছে যে লাইফস্টাইলের জন্য সমস্যাগুলো আসছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার কি করা উচিত, প্রথমে তো আপনি ফ্রি হ্যান্ড রেগুলার করা উচিত। আপনার জিমে যাওয়ার দরকার নেই, বাইরে হাঁটতে যাওয়ার দরকার নেই, ঘরে বসে অনেক রকম যোগাসন আছে যেগুলো করলে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে, আপনার স্টিফনেস কমবে, মাসেলের ইলাস্টিসিটি ঠিক থাকবে, স্কিনের ইলাস্টিসিটি ঠিক থাকবে, এবং জয়েন্টের মধ্যে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো থাকার কারণে জয়েন্টগুলোর কোনো ক্ষতি হবে না, এবং এই যে লুব্রিকেটেড ব্যাপারটা এটাও কিন্তু ঠিক থাকে। কারণ যোগ আসন করলে কিন্তু সেখানে কিন্তু হরমোনাল একটা ব্যালেন্স তৈরি হয়, এবং এই সব মিলিয়েই কিন্তু আপনি বেটার থাকবেন। এবং তার পাশাপাশি বলবো যে একবার আমাদের এখানে এসে দেখিয়ে নিন। যদি দেখা যাচ্ছে আপনার এটা সমস্যা রয়েছে, পারলে একটা এক্সরে করে নিয়ে আসুন, যেই জয়েন্টের প্রবলেম সেই জয়েন্টের, সেই রিপোর্ট দেখে আমাদের ডাক্তারবাবুরা আপনাকে প্রপার মেডিসিন সাজেস্ট করবে। কিছুদিন ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম। আমি অবশ্যই একটু বলে দেবো যে আপনারা জানেন এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে প্রত্যেক দিনে কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন হাতিবাগান, যেটা শোভাবাজার শিফট করে হাতিবাগানে হয়েছে। এছাড়া দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে আপনারা পাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়ার শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন অবশ্যই চেম্বার। এছাড়া কিন্তু আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু চেম্বার আছে, যেখানে কিন্তু উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা। আমি একটু ওপেনিং ডেটগুলো অবশ্যই জানিয়ে দিচ্ছি, যেটা হলো 25 তারিখ, আজকে কিন্তু শ্যামপুরে ডক্টর বি শর্মা থাকছেন, এবং গঙ্গাসাগরে সেটা হলো 2/2/25, সেটা অ্যানাউন্সমেন্ট আমরা করে দিলাম। আপনারা ফেব্রুয়ারি মাসে কিন্তু পেয়ে যাচ্ছেন গঙ্গাসাগরে ডক্টর বি শর্মা সেখানে উপস্থিত থাকছেন। এবং 26 তারিখ আগামীকালই কিন্তু ক্যানিংয়ে থাকছেন, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এবং এছাড়া আপনারা জানেন যে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদ এগুলো কিন্তু প্রশস্ত হয়েছে এনবিপি, সেটা আপনাদের আগে থেকে আমরা অবশ্যই আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দেবো, ডেটগুলো মেনশন করে দেবো। আর আপনারা জানেন যে হেল্পলাইন নাম্বার, টিভি স্ক্রিনে যেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পারছেন, কখন কোথায় ডাক্তারবাবুরা থাকছেন, এবং আপনার বাড়ি থেকে চেম্বার কত দূরে, সব কিছু ডিটেলস জানার জন্য কিন্তু এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বিশদভাবে জানতে পাচ্ছেন। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেটা কিন্তু প্লিজ আপনারা প্রেসক্রিপশন এবং রিপোর্ট
রিপোর্টগুলোকে ক্যারি করবেন, নিয়ে আসবেন। আমরা এবার একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা উপকৃত হয়েছেন, কাছের বন্ধু দূরের বন্ধু তারা এসে সুস্থ সবল জীবন পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং নির্মল হাসি আবেগপ্রবণ হয়ে তারা নিজেদের বক্তব্যগুলো তুলে ধরছেন। আমরা সেটাই কিন্তু ক্লিপিংসের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম। শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বলল আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা আচ্ছা। বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই হ্যাঁ। প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, এলাকাতে ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? এলাকাতে ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। বন্ধ করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের
ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। সুস্থ। ধন্যবাদ। অবশ্যই আমরা আবার ফিরে আসলাম। আপনারা দেখলেন কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন পেয়ে কতটা তারা আনন্দিত। সত্যি তাই, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু এইভাবেই তাদের প্রত্যেকটি ডক্টরদের এতটা তারা রেসপন্সিবল, এতটা তাদের কি বলবো কোয়ালিটি, এইগুলো বলতেই হয়। নইলে এত বড় বড় রোগ, যেগুলো ক্রিটিক্যাল রোগ থেকেও তারা বেরিয়ে এসে কতটা সুস্থ জীবন লিড করছেন, সত্যি সাকসেসফুল তারা। আমরা কিন্তু এরকম ছোট ছোট কিছু ক্লিপিংস আপনাদের কাছে তুলে ধরি। এই রকমই কিন্তু অসংখ্য ক্লিপিংস আছে, অসংখ্য তাদের মানে পেশেন্টরা আসছেন, সুস্থ হয়ে তারা বাড়ি ফিরছেন। একেবারে কি বলবো, যারা হুইল চেয়ারে আসছেন বা যারা মানে হাঁটতে পাচ্ছেন না, চলতে পারছেন না, সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, তারা এসেও কিন্তু কত সুন্দরভাবে তারা আবার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন। সত্যি এটাই কিন্তু আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছেন, গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দিয়ে। আমরা অবশ্যই আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, যেটা হলো আপনি প্রথমে একটা কথা আমি বললেন আপনি যে মহিলা পুরুষ, এর থেকে মহিলাদের সংখ্যাটা একটু মনে হয় বেশি রয়েছে, যারা ব্যথাতে ভীষণভাবে মানে ব্যথা যন্ত্রণা তারা ভীষণভাবে ভোগেন। যেটার ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় মা বোন বা দিদি বা আমরা মহিলারা বিশেষ করে রান্নাঘরে কিন্তু অনেকটা টাইমই আমরা কাটাই, যেটা আমাদের দাঁড়িয়ে থেকে আমাদের কিন্তু রান্না করতে হয়। সেটাকে অনেক সময় বলেন আমাদের হিপ জয়েন্ট বা হিপ পেন হচ্ছে বা কোমরের ব্যথা বা হাঁটুর ব্যথা, এটাকে অনেকটা আমরা দায়ী বলতে পারি। এই যে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু কনস্ট্যান্ট অনেক সময় দাঁড়িয়ে থাকা দীর্ঘক্ষণ। দেখুন, অ্যাকচুয়ালি একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, সে যদি সুস্থ থাকে, তাহলে কিন্তু তার ওই ব্যথাটা হবে না। দুটো জিনিস, একটা হচ্ছে হ্যাবিট। যে মানুষের কোনো দিন হ্যাবিটই নেই দাঁড়িয়ে থাকার, সে যদি যে কোনো নতুন একটা কাজ করে বা শরীরের শারীরিক কোনো একটা পরিশ্রম করে, তার কিন্তু একটু অসুবিধা হয়। কিন্তু আপনি যাদের কথা বলছেন তারা হয়তো রেগুলার কাজকর্ম করছে এবং বছরের বছর পর মায়েরা কিন্তু দেখা যাচ্ছে যে রান্নাঘরে তাদের সময় কাটায়। তো এখন যেটা সিস্টেম হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার ব্যাপারটা। আগে যেটা ছিল উনুনে রান্না হতো, বসে রান্না হতো, এখন এটা দাঁড়িয়ে। কিন্তু ব্যথাটা হয় কেন, এটা আমাদের বুঝতে হবে যে দাঁড়িয়ে থাকলে ব্যথাটা হয় কেন। আমাদের যে কোনো মানে পজিশন, আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, যেরকমভাবেই দাঁড়িয়ে থাকি না কেন, যেভাবেই বসে থাকি না কেন, সব কিছুর মধ্যে কিন্তু আমাদের মাসেলগুলো কিন্তু একটা বড় ভূমিকা নেয়। এবার যখন আমি দাঁড়িয়ে থাকছি, তাহলে কি হচ্ছে, আমার পায়ের কিছু মাসেল আছে যেগুলো আমার সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে। আমার কোমরের কিছু মাসেল আছে, আমার ব্যাকের কিছু মাসেল আছে যেগুলো আমাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে। কিভাবে বুঝবেন? যে মাসেলগুলো ঠিক আছে বলে, মাসেলগুলো টাইট হয়ে ধরে আছে বলেই আমি দাঁড়াতে পারছি। কিন্তু একজন যদি প্যারালাইসিস পেশেন্ট, স্ট্রোক হয়, তার কি হয়, সে দাঁড়াতে পারে না। কেন দাঁড়াতে পারে না? কারণ তার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় এবং নার্ভগুলো যেই মাসেলগুলোকে কন্ট্রোল করে, সেই তাদের ক্ষমতাটা কমে যায়, ফাংশনটা আর সে করতে পারে না, তার জন্য সে আবার পড়ে যায়। এটাই আমরা দেখতে পাই। তার মানে আমাদের মাংসপেশির জোরটা একটা বড় ব্যাপার। যদি আমরা রেগুলার ব্যায়ামের মধ্যে থাকি, তাহলে যে ব্যক্তি এখন সে ব্যায়াম না করে আছে, সে যদি ব্যায়াম করে, দেখা যাবে আজকে যদি সে 3 ঘন্টা পর ব্যথাটা ফিল করছে, তখন দেখা যাবে 5 ঘন্টা পর সে তার ব্যথাটা লাগতে পারে। আমরা দেখি না, দেখবেন কেউ আছে 2 কেজি একটা ব্যাগ তুলতেই হাঁপিয়ে যাচ্ছে, আবার কেউ আছে 10 কেজিও নিয়েও হেঁটে চলে যাচ্ছে। কারণ কি? তার ওটা অভ্যাস। এটা তার একটা ব্যায়ামের মতো, তার মাংসপেশি অভ্যাস করতে করতে মাংসপেশির ক্ষমতা বেড়ে গেছে, অটোমেটিক সে কিন্তু সেটা পারছে। আর যার অভ্যাস নেই সে পারছে না। তাহলে আমাদের কিন্তু রেগুলার একটা ব্যায়ামের মধ্যে থাকলে আমাদের এই প্রবলেমটা অনেকটা কিন্তু কমবে। এটা 1 নম্বর। দ্বিতীয় ব্যাপারটা, যে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের শরীরের গঠন। দেখবেন যাদের নর্মাল চেহারা, আমি বলছি না যে রোগা, নর্মাল চেহারা, সঠিক ওজন আছে যার, তাদের কিন্তু ক্ষমতা অনেক বেশি হবে, যদি কোনো অন্য পাশাপাশি রোগ না থাকে। আমি মানে ফিজিক্যাল ব্যাপারগুলো বলছি, অ্যাক্টিভিটিসগুলোর জন্য বলছি, দাঁড়ানো, হাঁটা, চলা, দৌড়ানো, সব এগুলোর কথা বলছি। আরেকজন যার ওজন অনেক বেশি, তার কিন্তু দেখা যাবে যে কোমরের ব্যথা, পায়ের ব্যথা বেশি হবে।
কারণ হচ্ছে তার সেখানে মাংসপেশির ক্ষমতাগুলো কম থাকে এবং যে এক্সট্রা ওজনটা সেটা হচ্ছে ফ্যাটের ওজন, যেটার কোনো কাজ নেই। ফ্যাট আমাদের ভাইটাল অর্গানের জন্য দরকার, কিন্তু আমাদের শরীরের শক্তির জন্য ফ্যাটের দরকার হয় না, সেখানে কিন্তু মাংসপেশির ক্ষমতাটা বাড়াতে হয়। এই জন্যই তাহলে কি করা উচিত আমাদের, যদি আমরা ফ্যাটটা কমাতে পারি, ফ্যাট কমালে অটোমেটিক আমার শক্তিটা ধরে রাখার জন্য মাংসপেশির ক্ষমতাও বাড়বে এবং আমরা যখন এক্সারসাইজ করব মাংসপেশির শক্তিটা অটোমেটিকই বাড়বে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই দুটো জিনিস যদি করি, তার পাশাপাশি আমার খাদ্য খাবারগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে দেখা যাবে আমার কিন্তু এই যে রান্না করতে গিয়ে হাঁটুতে ব্যথা হচ্ছে বেশি ঘন্টা দাঁড়ালে, অথবা দেখা যাচ্ছে যে কোমরে ব্যথা হচ্ছে, এই কষ্টগুলো কিন্তু আর তখন কিন্তু থাকবে না। আরেকটা কথা বলবো, যাদের অলরেডি এই প্রবলেমটা আছে তারা আমাদের এখানে আসুন, এসে ট্রিটমেন্ট করুন। আমাদের যাদের অলরেডি প্রবলেমটা এসছে মানে তার ওখানে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটাকে ঠিক করতে গেলে এই যে যেগুলো নিয়ম বললাম এগুলোর পাশাপাশি কিন্তু আপনার মেডিসিন নিতে হবে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং সুস্থ হয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তখন খালি আপনাকে যেটা বললাম, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো মেনটেন করে চলবেন। মেনটেন করে চললে অটোমেটিক দেখবেন আর ওটা কিন্তু ফিরে আসছে না আপনার। একদম। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি সঙ্গে আছেন? যাই হোক, কোনোভাবে হয়তো, ঠিক আছে, আপনি ট্রাই করুন। আমরা আবার একটু আলোচনা ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো এই সময়টা, বিশেষ করে এই শীতের সময় কিন্তু বিভিন্ন ভেজিটেবলসগুলো ভীষণ সেই সব জায়গাতেই দেখা যায় এবং সেটা খুব রসিয়ে বসিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করি। তা আমরা সেই সম্বন্ধে একটু জানবো, আপনার পরামর্শ নেব। আচ্ছা দেখুন, এই যে ব্যথা প্রসঙ্গে বলছি, ব্যথার একটা বড় কারণ হয় আমাদের খাদ্য খাবারের মধ্যে এমন কিছু যদি খাদ্য খাবার খাই যেটা থেকে শরীরে গ্যাসের উৎপন্ন হয় বেশি। ঠিক আছে, গ্যাস আমরা যে কোনো কিছু খেলেই হবে, কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে আমাদের গ্যাসের ব্যথার প্রকোপটা বেড়ে গেছে। সেই জন্য দেখবেন আমাদের আয়ুর্বেদ মতে বলে এই যে ব্যথার ব্যাপারটা, যদি কারো বাত প্রকৃতি থাকে, বাত মানে হচ্ছে বায়ু, ঠিক আছে, বায়ু প্রকৃতির থাকে, তাহলে কিন্তু দেখা যাবে তার মধ্যে এই ব্যথার সমস্যাগুলো আসছে। বা যদি দেখা হয় ওই যে বায়ু মানে বাত পিত্ত কফ, এই ত্রিদোষ যেটা বলে, যদি বায়ুর দোষটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু এই ব্যথাগুলো আসবে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে শরীরে যাতে গ্যাসটা বেশি তৈরি না হতে পারে। তাহলে এটার জন্য কি করতে হবে? দুটো ব্যাপার। একটা হচ্ছে আমাদের এমন খাদ্য খাবার খেতে হবে যেটার মধ্যে থেকে গ্যাসটা কিন্তু বাড়বে না। সেই খাদ্য খাবারগুলো কয়েকটা আমি বলে দিই যেগুলো না খাওয়া উচিত আমাদের। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এইরকম জিনিসগুলো, ক্রুসিফেরাস যেগুলো, এগুলো আমাদের খাওয়া উচিত না। তার সাথে সাথে হচ্ছে মিষ্টি কুমড়ো, বেগুন, তেঁতুলের টক, এইগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত, এগুলোর থেকে কিন্তু গ্যাসটা বাড়ে। দ্বিতীয়ত আমাদের আরেকটা পদ্ধতি নিয়ম মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কি, দেখতে হবে আমাদের পায়খানাটা পরিষ্কার হচ্ছে কিনা রেগুলার। 365 দিন আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে কিনা। যখন পায়খানা ক্লিয়ার হবে তখন আপনার গ্যাসটা কিন্তু ভেতরে অন্য খাবারগুলো যা যা খাচ্ছেন তার থেকে শরীরে ঘুরে বেড়াবে না। আর যখনই ঘুরে বেড়াবে না তখন আপনার ব্যথাটাও বাড়বে না, অন্য সারা শরীরে ব্যথাও থাকবে না। তো এইটা আমাদের মেনটেন করতে হবে। তার জন্য আমাদের কাছে এসে প্রপার ট্রিটমেন্ট করলে যাদের এই সমস্যাগুলো আছে তারাও কিন্তু সুস্থ হয়ে যাবেন এবং ব্যথা দেখবেন আপনার কিন্তু ফিরে ফিরে আসবে না, বা আপনার ব্যথার ওষুধ খেয়ে নিজেকে সুস্থ রাখতে হবে না। এই ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে কিন্তু আপনি ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন। একদম। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি রাজীবনগর থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যাটা বলুন। কোমরে না মাঝে মধ্যে যন্ত্রণা হয়, কি কেটে হয় এটা বুঝতে পারছি না। বয়স কত? 24। 24। আপনার কি হিপ পোর্শন ভারী? বুঝতে পারছি না। কোমরের পোর্শনটা কি আপনার ভারী না পাতলা? না না, মানে মোটামুটি, ভারীও না পাতলাও না। ওজন কত আপনার? 56। সরি, হাইট হচ্ছে 5 ফুট 4। হ্যাঁ ওজন 5 কত? ফুট 4, ওজন কত? হ্যাঁ ওজন 56। 56। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওজন হাইট অনুযায়ী ওজনটা ঠিক আছে। তো অনেক কিছু দেখার থাকে যে মানে প্রপার ফ্যাটের ওজন না এসে, সেটা আলাদা কথা, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করেন? আমি কম্পিউটার বেসিক কাজ করি।
কাজকর্ম করি। কম্পিউটার বিষয় কতদিন ধরে ভুগছেন এটায়? অনেকদিন হয়ে গেল, 3-4 মাস। আর ব্যথাটা কি মানে রেগুলার থাকছে না কোনো পার্টিকুলার একটা সময় থাকছে? মাঝের মধ্যেই হয়, মানে সন্ধ্যের দিকটা বেশি হয়। হুম, ঠিক আছে। আপনি 8:30টার পরের দিক করে হয়। হ্যাঁ হ্যাঁ বললাম 8টা 8:30টার পর করে হয়। আচ্ছা, আর মোটামুটি কটা থেকে কটা অবধি কাজ করতে হয় আপনার? সকালের দিকে ধরুন ব্যায়াম কিছু করেন আপনি? এমনি ব্যায়াম বলতে ওই সকালের দিকে যোগা মতো করি। কি মানে আপনি ঠিক করে আমায় একটু বলুন যে কি ধরনের যোগাগুলো করছেন? মানে ধরুন পদ্মাসন, হলাসন এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে আমি শুনুন বলে আপনি দিচ্ছি। দেখুন, আমাদের এই যে যোগাসন আপনি করছেন, কিছু যোগাসন আছে যেগুলো আপনার কি মেনটেন করবে দুটো জিনিস। একটা হচ্ছে আপনার দেখুন স্ট্রেচিং করায়, আমাদের মাসেলসগুলোকে স্ট্রেচ করায়, জয়েন্টগুলোকে স্ট্রেচ করায়, যাতে ওখানে স্টিফনেস না আসে। এটা হচ্ছে একটা কারণ, স্টিফনেস আসলে মুভমেন্টের রেস্ট্রিকশন হয় এবং ব্যথাও হয়, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত কথা হচ্ছে যত আপনি মুভমেন্ট করবেন আপনার শরীরে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, এটা। আরেকটা ব্যাপার আছে যে কোন ব্যায়ামগুলো আপনি করবেন, বিশেষ করে আপনি এমন ব্যায়ামগুলো করবেন, বুঝে নিন, আমি কোনো ব্যায়ামের নাম বলছি না এই জন্য, কারণ অনেক ব্যায়াম আছে, এবার আপনি বুঝে নেবেন, ঠিক আছে, যাতে আপনার ফরওয়ার্ড বেন্ডিং করতে হয় না। বুঝতে পারলেন আমি কি বলছি? মানে মাথাটার হাঁটুর দিকে নিতে হয় না এমন ব্যায়াম করবেন না, সব সময় মাথাটা পেছন দিকে নেওয়া যায় এমন ব্যায়াম করবেন। এবার আপনি কি করছেন, হলাসন করছেন। হলাসনে কেমন হয় আপনার পজিশনটা, মাথাটা হাঁটুর দিকে কিন্তু আস্তে আস্তে কাছাকাছি চলে আসে, তাই তো? তার মানে আপনার কোমরের যে হাড়টা সেটা উল্টো দিকে বেঁকছে। যাদের ব্যথা থাকবে তাদের এটা করা উচিত না, কারণ ওখানে তাহলে প্রবলেম হতে পারে। যদিও আপনি বাই চান্স ধরুন করলেন, আপনার মনে হলো না আমি এটা করব, যদি খুব পেইন না থাকে তাহলেই করতে পারেন, এবং করলে তার উল্টো আসনটাও করতে হবে। মানে আপনার কিন্তু হলাসনের সঙ্গে আপনার ভুজঙ্গাসনটা কিন্তু করা উচিত, ঠিক আছে? আগে হলাসন, সামনের দিকে ঝুঁকে গেলেন, এবার ভুজঙ্গাসন করলে কোমরটা কিন্তু আবার পেছন দিকে যাচ্ছে। একটু ভাবুন, আমার ব্যায়ামটা যখন দেখবেন আপনি তখন বুঝতে পারবেন, ঠিক আছে? এটা গেল। তাহলে দেখবেন আপনার কোমরের কার্ভটা ঠিক থাকে। এবার আপনি চেয়ারে বসে অনেক ঘন্টা কাজ করছেন, জেনারেলি কি হয়, আমরা যখন চেয়ারে বসি খুব রিল্যাক্সডভাবে বসি, ঠিক আছে? যখনই আমরা রিল্যাক্সডভাবে বসি কোমরটা আমাদের বেঁকে যায়। যারা ধরুন মুভমেন্টের মধ্যে আছে বা রেগুলার ব্যায়াম করছে তাদের জন্য প্রবলেম হয় না, কিন্তু যারা ঘন্টার পর ঘন্টা এই চেয়ারে বসে কাজ করছে তারা যদি কোমরের শিরদাঁড়াটা বেঁকে থাকে, তার মানে আপনি যখনই রিল্যাক্সড হয়ে বসছেন আপনার কিন্তু সামনে ঝোঁকার একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে। তখন কি করতে হবে, আপনার একটা সাপোর্ট নিতে হবে। কোমরের মধ্যে একটা বালিশ দেবেন এমন যাতে আপনি বসে থাকলেও বালিশটা আপনার কোমরটাকে সামনের দিকে ঠেলে রাখছে। দেখবেন অনেক আরাম ফিল করবেন, কাজ করতেও সুবিধে হবে, ব্যথাটা থেকে কিন্তু আপনি দেখবেন ম্যানেজ করতে পারছেন ব্যথাটাকে। এইভাবে করুন, আমি যে ব্যায়াম বললাম ওইভাবে করুন, পটিটাকে রেগুলার ক্লিয়ার রাখুন, এইটা করে দেখুন যে ঠিক হচ্ছে কিনা। যদি না হয় তাহলে বুঝতে হবে আপনার হাড়ের জয়েন্টে কোনো বড় প্রবলেম আসছে। তার জন্য কিন্তু আমাদের ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করে নেবেন। ট্রিটমেন্ট করে নিলে কিন্তু দেখবেন পার্মানেন্ট এটার থেকে সলিউশন পেয়ে যাবেন। একদম। আমরা তো জানবই অবশ্য, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, বলুন। আমি রাজা হালদার বলছি। কোথা থেকে বলছেন? বলছি আমি সল্টলেক থেকে। আচ্ছা, বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে আমার কোমরে ব্যথা নিয়ে। আচ্ছা, আপনি কি ধরনের কাজ করেন? কাজ তো আমি করি বসে কম্পিউটারে, কিন্তু আমি খেলাধুলা করতাম, বুঝলেন? আচ্ছা, এই ব্যথাটা খেলাধুলার সময় তখনই লেগেছিল, প্রায় বছর 4-5 আগে। তখন মোটামুটি ট্রিটমেন্ট একটু করিয়েছিলাম, যারা ইয়ে থেকে করিয়েছিল, ব্যথাটা কম ছিল। আচ্ছা, আপনার না তখন কি কোনো চোট পেয়েছিলেন খেলতে গিয়ে? হ্যাঁ, কোমরের চোট, হ্যাঁ একটু চোট পেয়েছিলাম। আর রিপোর্টে কি এসেছিল? রিপোর্ট সেরকম করা হয়নি, ওই খেলাধুলা এমনি ট্রিটমেন্ট করে খেলাধুলা ট্রিটমেন্ট ওইভাবেই করিয়েছে। আচ্ছা, আর আপনার কোমর, বলুন বলুন। এখন এখন দেখি পেনটা বাড়ছে আস্তে আস্তে। আচ্ছা, আপনার কি কোমরের ব্যথাটা পায়ের দিকে নাবে? না সেরকম বুঝতে পারি না, কিন্তু ওই কমে থাকে, মানে হট করে বসে থাকলে অনেক উঠতে পারি না, উঠতে গেলে তখন কোমরটা পুরো ধরে
আপনার ওজনটা কত এখন? ওজন হচ্ছে এখন 81। 81। হাইট কত? 5'9"। 5'9"। ঠিক আছে, আপনি শুনুন। আর এখন খেলাধুলা করছেন না, তাই তো? না 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 না। হ্যাঁ, শুনতে থাকুন, আমি বলছি। শুনুন আপনি। দেখুন কেমন হয় মানুষের, আপনার যখন খেলাধুলা করতেন আপনার শক্তি অনেক বেশি ছিল। কিসের শক্তি ছিল? আপনার হাড়ের শক্তি বলছি না, হাড়ের শক্তিটা কিছুটা বাই বার্থ থাকে এবং আস্তে আস্তে যত ডেভেলপড হয় হাড়ের মোটামুটি সবার শক্তি থাকে, যদি ম্যাল নিউট্রিশন না থাকে। মাংসপেশির ক্ষমতা আপনার কিন্তু তখন অনেক বেশি ছিল, যে আপনি ক্রিকেট খেলুন বা ফুটবলে খেলুন, যদি ক্রিকেট খেলছেন তখনও তার ফিটনেস দরকার হয়, ফুটবল খেললে তো আরও বেশি ফিটনেস দরকার হয়। এই যে এই ব্যাপারগুলো, তখন কিন্তু আমাদের মাংসপেশি যারা খেলাধুলার মধ্যে থাকে তাদের অনেক পাওয়ারফুল থাকে মাংসপেশি, ঠিক আছে? তখন যে এই ওজনটা ছিল আপনার, আপনার হাইট অনুযায়ী ওজনটা খুব বেশি না, মোটামুটি ঠিকই আছে। কিন্তু তখন যে ওজনটা ছিল তখন দেখবেন আপনার চেহারাটা মাস্কুলার ছিল। এখন দেখবেন আপনার চেহারাটার মধ্যে একটা মোটা ভাব চলে আসছে। ওজন কিছু কম বা কিছু বেশি বা একই আছে, কিন্তু চেহারার মধ্যে আপনি বুঝবেন আপনার হয়তো গাল ফুলে যাবে, এখানে একটা ডাবল চিন হওয়ার চান্সেস থাকবে, দেখা যাবে হাতগুলো মোটা হয়ে গেছে, কোমরটা মোটা হয়ে গেছে, ভুঁড়ি চলে এসছে। এইগুলো কিন্তু যারা খেলাধুলার মধ্যে থাকে পরবর্তীকালে যদি তারা ফিটনেসের মধ্যে না থাকে, এগুলো খুব কমন সাইন সিমটম আমি যেগুলো বললাম, এগুলো কিন্তু দেখা যায়। এইখানেই হয়ে যায় তখন সমস্যাটা। তাদের খাওয়া দাওয়াটাও হয়তো তখন বেশি আগের মতোই করে ফেলছে, বা এমন কিছু খেয়ে ফেলছে যেগুলোর থেকে ফ্যাট বেড়ে যাচ্ছে। ফ্যাট যদি বাড়ে মাংসপেশি কমছে, মাংসপেশি কমে যদি ফ্যাট বাড়ে তার মানে সে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এবং দুর্বল হচ্ছে যখন, তখন তার যে এই যে শরীরের যে ওজনটা, তখন কিন্তু কাঠামোটা ধরে রাখতে পারে না। আমাদের যে বোনের স্ট্রাকচার যেটা আমরা স্কেলিটন বলি, তখন তার মধ্যে কষ্ট হয়, এবং মাংসপেশি যেহেতু দুর্বল থাকছে ও সাপোর্টটা ঠিক মতো দিতে পারে না, তখন জোর করে করতে হচ্ছে, আমাদের সাপোর্টটা নিতে হচ্ছে, অটোমেটিক তখন কিন্তু জয়েন্টের মধ্যে পেইন চলে আসে। এবং তার পাশাপাশি যে যারা একটু ওজন বেশি হয় তাদের কি হয় দেখবেন, যাদের ভুঁড়ি আছে খুব নজর করে দেখবেন, যাদের ভুঁড়ি আছে তাদের যে কোমরের জায়গায় যে হাড়টা, ঠিক আছে, লাম্বার রিজিয়ন বলি, এই কোমরের জায়গায় যে হাড়টা সোজা হয়ে দাঁড়াবেন দেখবেন অনেক ভেতর দিকে ঢোকানো আছে, তার মানে যতটা বেঁকা থাকা দরকার তার থেকে বেশি বেঁকে গেছে। বেঁকে যাওয়াটা কম হয়ে গেলেও গন্ডগোল আছে, বেঁকে যাওয়াটা বেড়ে গেলেও গন্ডগোল আছে, দুটোই। মানে নর্মাল থাকতে হবে। নর্মাল তখনই থাকবে যখন আপনার মাংসপেশির ক্ষমতাটা ঠিক থাকবে। আপনি প্রোগ্রাম শুনছিলেন, ওনাকেও ভদ্রমহিলা যিনি করে গেছিলেন ওনাকেও বললাম যে এক্সারসাইজের মতো একটু থাকতে, কোন কোন ব্যায়ামগুলো করতে হয়, তা আরও কিছু ব্যায়াম আছে। আপনারা আমাদের এখানে ট্রিটমেন্টে এলে মেডিসিনের পাশাপাশি এই গাইডেন্সগুলোও পেয়ে যাবেন, কী ব্যায়াম করা উচিত, কখন করা উচিত, কীভাবে করা উচিত। কারণ আমাদের এই আয়ুর্বেদ চিকিৎসাটা কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক মানে সম্পূর্ণভাবে কিন্তু একজন ব্যক্তিকে ট্রিটমেন্ট করে, শুধু তার সিমটমকে ট্রিটমেন্ট করে না। যেহেতু সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট করতে হয়, সেখানে তার মানসিক শারীরিক সব রকম কন্ডিশনটা দেখে প্রপার একটা কি বলবো ট্রিটমেন্টের একটা প্রোগ্রাম করা হয়। কিভাবে তার ট্রিটমেন্টটা হবে, কি মেডিসিন খাবে, কিভাবে লাইফস্টাইল হবে, কি খাদ্য খাবার হবে, কি ব্যায়াম করবে, সব কিছু বলে দেওয়া হয় এখান থেকে, এবং দেখা যায় তারপরে কিন্তু তারা খুব ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে। একদম। প্লিজ আপনি একটু হোল্ডে থাকুন, আমি একটু ডাক্তারবাবুদের অ্যাড্রেসগুলো অবশ্যই বলে দিচ্ছি, চেম্বারগুলো। 25 তারিখ কিন্তু আপনারা শ্যামপুরে পেয়ে যাচ্ছেন, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন 25 তারিখ, মানে আজকেই কিন্তু পাচ্ছেন। খড়গপুরে পাচ্ছেন 25 তারিখ ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং শিলিগুড়িতেও ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন 26 তারিখ, আগামীকাল পেয়ে যাচ্ছেন। 26 তারিখ ওপেনিং আপনাদের আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম, আগামীকালই কিন্তু 26 তারিখ ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন ক্যানিংয়ে। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতেও ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। সেটা আপনাদের আমরা জানিয়ে দিয়েছি 2/2/25 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন, ওপেনিংয়ের প্রথম দিনই কিন্তু গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা আপনারা পাচ্ছেন
নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরী আমাদের যিনি আজকের গেস্ট ডক্টর, এবং আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং শিলচরও বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং দিল্লিতে ফেব্রুয়ারি মাসে আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, সেটা কিন্তু 22/2/25 পেয়ে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছিলাম যে আমার সমস্যাটা হচ্ছে স্নান করার পর গা খুব চুলকো। আচ্ছা, আপনি কি মানে টাইম কলের জলে স্নান করেন না রিজার্ভারে না পুকুরে? রিজার্ভারে। আচ্ছা, বলুন এবার। চান করার পর গা খুব চুলকোয় এবং এমন চুলকোয় যে চামড়া ছিলে যায়, রক্ত বেরোয়। আচ্ছা, এটা কি রেগুলার হচ্ছে নাকি গরমকাল শীতকালের ব্যাপার আছে? শীতকালে মানে বেশি হয়। শীতকালে আসলে একটু সাবানটা কম মাখা হয়ে যায়, যার জন্য আমি যেটা ভাবছি, যার জন্য মনে হচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা, যেটা শীতকালে মানুষের গা চুলকোয় সেটা সাবান না দেওয়ার জন্য নয়, সেটা মেইনলি হচ্ছে স্কিনটা ড্রাই হয়ে যায়। যখনই আপনি স্নান করবেন তখন স্কিনটা ময়েশ্চারাইজ হয়, ঠিক আছে? যখন ময়েশ্চারটা স্কিনে ঠিক থাকে, সেটা কিভাবে দুভাবে মানুষ করে। একটা হচ্ছে ভালো করে জল খেয়ে ভালো করে স্নান করে এরকম শরীরের মধ্যে ময়েশ্চারটা ঠিক থাকে, আরেকটা হচ্ছে ক্রিম টিম মেখে। তো সবচেয়ে ভালো হচ্ছে বেশি করে জল খাবেন এবং তার সাথে সাথে জল দিয়ে স্নান রেগুলার করা, যে কোনো মানুষ, আমি আপনি সবার জন্যই তাই প্রযোজ্য। আচ্ছা, এটা গেল। তার পাশাপাশি এবার আপনার ওটা যে খুব চুলকোচ্ছে, আপনার মনে হচ্ছে, দেখুন, একজন মানুষ দিনে মানে হয়তো 7 দিনের মধ্যে 4 দিন 5 দিন সাবান সারা গায়ে মাখলো, হয়তো 2 দিন সে সময় পেল না, তার জন্য সেই 2 দিনই কি তাহলে চুলকোবে? এটা না, ড্রাই হলেই চুলকোবে। সাবান মেখে যদি স্কিনটা ড্রাইও হয়ে যায় তাও কিন্তু চুলকোবে, ঠিক আছে? এইবার হচ্ছে আপনার ওয়েদারের কথা যেটা বললাম, আমি এইভাবে বোঝালাম। এবার হচ্ছে দেখতে হবে আপনার গরমকালেও হচ্ছে, আপনি বলছেন আপনার স্কিন টাইপটা কেমন। যদি খুব স্কিনটা ড্রাই থাকে তাহলে গরমকালে আমাদের তো কি বলে, স্নান করা সত্ত্বেও জল খাওয়া সত্ত্বেও আমাদের ঘামও হয়, তাহলে ড্রাই স্কিনটা আরও ড্রাই হয়ে যায়। ঘাম হলে জলটা বেরায় কিন্তু ভেতর থেকে তো ড্রাই থাকে যদি ঠিক পরিমাণে জল না খাওয়া হয়, তাহলে সেই জন্য অনেক সময় চুলকোতে পারে। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওটা ফেলে দেওয়ার কথা না। যদি ঘাম হচ্ছে, সেখানে নোংরা জমছে, সেখানে ইনফেকশান যদি হয়, মানে যদি ওখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় কিছু, সেই ব্যাকটেরিয়া থেকে দেখবেন অনেকের ঘামে দুর্গন্ধ হয়, এগুলো আলাদা ব্যাপার। বা শরীরের ভেতরে টক্সিন জমে থাকলেও অনেকের ঘামে খুব দুর্গন্ধ হয়, পেচ্ছাপে দুর্গন্ধ হয়, পা খুললে মোজায় দুর্গন্ধ হয়। সবার তো হয় না, কেন হয় কারো কারো? কারণ হচ্ছে ওই প্রবলেমগুলো যাদের থাকে। আপনি একটা কাজ করুন, একবার আমাদের এখানে এসে দেখিয়ে নিন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আইজিটা যদি হাই থাকে, অ্যালার্জিক টেন্ডেন্সিটা শরীরের মধ্যে, ওটার থেকেও কিন্তু তাহলে দেখা যাবে এই সমস্যাগুলো আসছে। তো যেটাই হোক, সবগুলোর কিন্তু ট্রিটমেন্ট আছে। স্কিনের এখানে খুব ভালো ট্রিটমেন্ট আছে, অন্য যে কোনো সমস্যার ভালো ট্রিটমেন্ট আছে বিভিন্ন। দেখুন, এটা জেনারেলাইজড একটা কিন্তু আয়ুর্বেদ ক্লিনিক, যেখানে সব রকম রোগের ট্রিটমেন্ট হয়, ঠিক আছে? এখানে স্পেশালাইজেশন আরেকটা জিনিসের আছে আয়ুর্বেদের মধ্যে, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপি এমন একটা পদ্ধতি যেটা বডিকে ডিটক্সিফাই করে। শরীরের মধ্যে জমে থাকা টক্সিন, যেগুলোর জন্য বিভিন্ন রোগের সৃষ্টি হয় আয়ুর্বেদের মতে বলা হয়, তাহলে সেটাকে শুধু ওষুধ খেয়ে তো বের করা যায় না। যদি কারো অতিরিক্ত মাত্রা সমস্যা থাকবে, তাহলে মানে ভেতরে টক্সিনের সৃষ্টি খুব বেশি হয়ে গেছে, সেটাকে বের করতে গেলে কি করতে হবে, আপনার কিন্তু ঔষধের পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা থেরাপি নিতে হবে। এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যাটাকে পার্মানেন্টলি ঠিক করে দিতে পারবেন। আপনার যা সমস্যা হয়েছে সেইটা যদি ঠিক না হয়ে থাকে, তাহলে আমাদের এখানে আসুন। বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, সারেনি, তাহলে বলবো আমাদের এখানে একবার এসে ট্রিটমেন্ট করান, দেখবেন ভালো রেজাল্ট পাবেন।
একদম। আপনারা জানেন হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে, এবং এছাড়া হাতিবাগান আপনারা পাচ্ছেন, এবং ল্যান্সডাউন দক্ষিণ কলকাতা, এবং বেলুর খিদিপুরেও বন্ধুরা পাচ্ছেন চেম্বার, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার আমতলাতেও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার আমতলাতেও কিন্তু আপনারা চেম্বার রয়েছে, সেখানে ডক্টর বি শর্মা থাকছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। একদম আমাদের সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।